সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, যে কোনো একজন আনমিউট করে একটু কথা বলে, একজন শোনা যাচ্ছে কিনা? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমরা আজকে আলোচনায় যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, দ্বিতীয় পত্রের 8 নাম্বার প্রশ্ন, অভিজ্ঞতা ও দিনলিপি, ভাষণ ও প্রতিবেদন। এই 4টি বিষয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। অভিজ্ঞতা অথবা দিনলিপি থেকে একটা প্রশ্ন থাকবে, ভাষণ ও প্রতিবেদন থেকে একটা প্রশ্ন থাকবে। আমাদের পরীক্ষায় এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে, এই দুইটা থেকে একটা থাকবে। আমাদের যে কোনো একটা প্রশ্নের আনসার করতে হবে। হ্যাঁ, শোনা গেলে তোমরা তোমাদের যার যার ক্যামেরা মিউট করে দাও। এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে। এখন থেকে আমাদের ওই প্রতিটা ক্লাস আবার রেকর্ড করে আমরা এটাকে আবার পরে ইউটিউবে দেওয়ার ব্যবস্থা করছি। তো আমরা আলোচনায় যাচ্ছি অভিজ্ঞতা এবং দিনলিপি, ভাষণ ও প্রতিবেদন। এই চারটির মধ্যে নম্বর থাকবে তোমাদের 10 নম্বরের একটি প্রশ্ন প্রণয়নের জন্য বা উত্তর লেখার জন্য আমাদের সময় কতটুকু। তাহলে আমরা দেখবো যে 100 নম্বরের জন্য আমাদের সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে 10 নম্বরের প্রশ্নের জন্য সময় হচ্ছে আমাদের মাত্র 18 মিনিট। তবে ব্যাকরণ অংশে আনসারে যেহেতু আমাদের সময় কম লাগবে, আমরা এই অংশটুকুর জন্য আমরা 20 মিনিট সময় নিতে পারি। 20 মিনিট সময় নিয়ে আমাদের এই 4টি বিষয় শিখতে হবে, পরীক্ষায় যে কোনো একটি বিষয় লিখতে হবে। আমরা একটু একটু করে আলোচনায় যাই। অভিজ্ঞতা বর্ণনা। অভিজ্ঞতা বর্ণনাতে কি বিষয় থাকে? অভিজ্ঞতা বর্ণনা মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। তোমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভ্রমণ কাহিনী পড়েছো, যেমন পারিভ্রমণের কাহিনী, কেমন কেমন বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন, এগুলো হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। কোনো একটি জায়গায় তুমি ভ্রমণে গিয়েছো, দেখেছো, বা কোনো একটি বিষয় সম্পর্কে ভ্রমণ করেছো, এই বিষয়ের অভিজ্ঞতা তোমাকে লিখতে হবে। এবার অভিজ্ঞতা বর্ণনা লিখতে গিয়ে যে কাজটি আমাদের করতে হবে, আমাদের একটা শিরোনাম দিতে হবে। এখন মনে করো যে পরীক্ষা আসলো, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। এখন শিরোনামটি কি হবে? সেক্ষেত্রে আমরা তখন লিখবো, প্রশ্নের উত্তর লিখবো 8 ক এর উত্তর। প্রশ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। এবার আমাদের শিরোনাম হতেও পারে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রশ্ন থেকে ওই লাইনটি আমরা নিব। তাহলে আনসার হচ্ছে ঘুরে এলাম, ওই প্রশ্ন থেকে নিলাম এবার কি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত, এটা হচ্ছে আমার শিরোনাম। শিরোনাম দিয়ে আমি সেই জায়গায় যাওয়ার কেন গিয়েছিলাম, প্রথমে আমরা সংক্ষেপে সেই জায়গাটার একটি পরিচিতি তুলে ধরবো একটা স্তবকের মধ্য দিয়ে। তারপর আমার যাওয়ার উদ্দেশ্যটা কি, বা কোন ঘটনাক্রমে আমি গিয়েছিলাম, কিভাবে গেলাম, এই কাহিনী সংক্ষেপে লিখবো। এই যাওয়ার পথে আমার কি কি অভিজ্ঞতা হলো, এবং এটা কি না হয় কিভাবে হতে পারলো, কেন ট্রাফিক তুমি জ্যামে আটকা পড়লা, এই জ্যাম সম্পর্কে তোমার চিন্তা ভাবনা কি, এই জ্যামটা না হতে পারতো কিভাবে হলে, এই ট্রাফিক জ্যাম না হতে পারতো, রাস্তার মধ্যে বাজার থাকার কারণে কিভাবে জ্যাম হচ্ছে, আবার বাজার থেকে বাদ দেওয়ার জন্য সরকার যেরকম বাইপাস তৈরি করে দিয়েছে, সেই বাইপাসের পাশাপাশিও ঘর উঠে যাচ্ছে, এতে যে সমস্যাগুলো হচ্ছে, এই বিষয়গুলোকে তুমি কি করতে পারো, তুমি এখানে অ্যাড্রেস করতে পারো, এবং তোমার অভিজ্ঞতাটাই তুমি বর্ণনা করবে যে এরকম না হলে, এরকম হলে এই সমস্যাটুকু হতো না। আবার যাওয়ার পথে রাস্তায় আরো যে নানা সমস্যা, গাড়িতে যে দামাদামি করতে হয়, অন্যান্য দেশে যে দামাদামি না করলে কিভাবে সহজ হতো, সেখানে হোটেলের যে ব্যবস্থাপনা,
সেই বিষয়গুলো এবং সমুদ্র সৈকতে যে নানা সুবিধার বর্ণনা দিতে পারো, প্রশংসা করতে পারো, আবার যে সমস্যাগুলো তোমার কাছে খারাপ লাগছে এই বিষয়গুলোকে বর্ণনা করে এবং সেই দিনের অভিজ্ঞতাটা তোমার যে স্মৃতি যে কিভাবে থাকবে, কি কি বিষয় তোমার মনে পড়ছে, বারবার মনে পড়ছে, এই কথাগুলোকেই তুমি সেখানে বর্ণনা করবে। এখানে হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। এটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। এখানে হতে পারে যে তুমি বাংলাদেশের কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো, হতে পারে যে তুমি একটি জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তাহলে তোমাকে অবশ্যই এখন তুমি অভিজ্ঞতা বর্ণনা শিখেছো, কিন্তু অভিজ্ঞতা বর্ণনা আসলো হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের অভিজ্ঞতা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। এখন তুমি কোনোদিন যাওই নাই, তাহলে তুমি অভিজ্ঞতা বর্ণনা শিখলেও এই বিষয়টি তুমি ভালো লিখতে পারবে না। তাহলে অভিজ্ঞতা বর্ণনা লেখার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, হয়তো আমাদের বই থেকে যদি কমন পড়ে যায় যে বিষয়টি লেখা আছে বইয়ে, সেগুলো একদিক। আরেকটা হচ্ছে বই থেকে কমন না পড়লেও তুমি এরকম কোনো স্থানে ভ্রমণে গিয়েছো, এই বিষয়টি তোমার জানা থাকলে সেই দিনের বিষয়টি তুমি লিখে নিতে পারছো। এখানে কিন্তু তারিখের কোনো প্রয়োজন নেই, কয় তারিখে গিয়েছিলে বা কি হয়েছিল, এখানে কোনো তারিখ দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। তাহলে অভিজ্ঞতা বর্ণনা প্রশ্ন হতে পারে কি, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা, পার্কি সমুদ্র সৈকত ভ্রমণের বর্ণনা, পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণের বর্ণনা, হতে পারে একটি জাদুঘর ভ্রমণের বর্ণনা, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা, অথবা চট্টগ্রাম নৃতাত্ত্বিক জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা, অথবা তুমি একটি গ্রামের একটি মেলাতে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা, পয়লা বৈশাখের মেলা দেখার অভিজ্ঞতা বর্ণনা। এরকম যে কোনো একটি বিষয় তোমার যে অভিজ্ঞতা ঘটেছে, যে জ্ঞান অর্জন করেছো কোন একটা জিনিস দেখতে গিয়ে, যে সমস্যাগুলো মোকাবেলা করেছো এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো তুমি তুলে ধরতে পারো। আরেকভাবে বলা যায় অভিজ্ঞতা বর্ণনা আসলে ভ্রমণ কাহিনী। তোমাদের বিভিন্ন পত্রিকায় যে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের বর্ণনা দেয়া থাকে, বিভিন্ন জন পর্যটনে ভ্রমণে যান, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণে যাও, ভ্রমণ করে এসেই যদি এই দিনের অভিজ্ঞতাটা একটু লিখে রাখো তাহলে দেখা যাবে যে এটা স্মৃতি হিসেবে কাজ করছে। একদিকে তোমার স্মৃতি যে তুমি কোনো স্থানে বেরিয়েছো, ঘুরে এসেছো, সেটার বর্ণনা, আরেকদিকে ওখানে উঠে আসবে যে এই জায়গাটুকু সম্পর্কে একটা পরিচিতি। আরেকজন এই ভ্রমণ কাহিনী পরে তার পক্ষে ওই জায়গাটা যাওয়ার আগ্রহ যেমন তৈরি হবে, আবার যাওয়ার যে পন্থাগুলো সেগুলো সে আগে থেকে জেনে নেবে। এই দুটো কাজে, এবং তোমার যে তুমি যে ভ্রমণ করেছো সেই স্মৃতিটা তুমি লিখে রাখলে, কালের পাতায় সেই স্মৃতিটুকু লিখে থাকলো, যে কারণে আমরা অভিজ্ঞতা বর্ণনা লিখব। তারপরের বিষয় হচ্ছে অভিজ্ঞতা বর্ণনার পরের বিষয় হচ্ছে, তাহলে আমরা অভিজ্ঞতা বর্ণনার কথা বললাম, এবার আমরা বলবো দিনলিপি। দিনলিপি কেন শিখবো আমরা? দিনলিপি মানে হচ্ছে ডায়েরি লেখা। ডায়েরি লেখা মানুষের হাজার বছর পুরনো অভ্যাস। মানুষ তার প্রাত্যহিক জীবনের ঘটনাবলী লিখে রাখে এবং অনেক সময় এই দিনলিপিটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও কাজ করে। একটা হচ্ছে তোমার জীবনের স্মৃতি কাহিনী তুমি লিখে রাখছো, পরবর্তীতে তুমি যদি বিখ্যাত ব্যক্তি হয়ে যাও তাহলে তোমার স্মৃতিটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অথবা তুমি যদি বিখ্যাত ব্যক্তি না হও, তোমার জীবনকালে তোমার চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি ঐতিহাসিক কোনো ঘটনা হয়, সে কারণে তুমি তো সাধারণ মানুষের জীবনের ঘটনাও দিনলিপিতে যদি লিখে থাকে সেটা বিখ্যাত হয়ে যাবে। তোমরা জানো যে আনা করণিনার ডায়েরি, আমাদের জাহান আরা ইমামের ৭১-এর দিনগুলো, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, বা কারাগারের রোজনামচা, এই বিষয়গুলো কিন্তু দিনলিপি। তাহলে আমাকে দিনলিপি লিখতে হলে অবশ্যই প্রথমে কি করতে হবে? কিছু দিনলিপি পড়তে হবে। গাইড বইয়ের ওই নমুনা আনসার গুলো নয়, এরকম বই পড়তে হবে। আমাদের পড়তে হবে ৭১-এর দিনগুলি, জাহান আরা ইমামের, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, অথবা কারাগারের রোজনামচা। এই দিনলিপিগুলো পড়বো এবং এরপরে আমরা নিজেদের মতো করে নিজের একটি দিনলিপি লিখব। এখন পরীক্ষায় কিন্তু কি রকম আসতে পারে দিনলিপি? কারণ সাধারণ ছাত্রের জন্য, সবার জন্য আমরা প্রশ্ন তৈরি করছি যাতে সকল ছাত্রই প্রশ্নের উত্তর দিতে পারে। সেজন্য পরীক্ষার দিনলিপিতে যে বিষয়টি থাকবে, যেমন থাকতে পারে পয়লা বৈশাখের দিনলিপি। তাহলে তুমি তারিখ দিবে পয়লা বৈশাখ 14 এপ্রিল বা পয়লা বৈশাখ সন দেবে, দিয়ে তোমার দিনলিপিটা তুমি লিখবে। এই দিনে তোমার কি কি কাজ করেছিলে, কিভাবে। এখন অনেকেই দেখা যায় কিছু দিনলিপি আছে, কয়টার সময় উঠলো, কয়টার সময় ঘুমালো, কি করলো। এই বর্ণনা শুধু নয়, এই বর্ণনার মধ্য দিয়ে তুমি কি অনুভব করছো, তোমার অনুভূতি। শুধুমাত্র ঘটনাগুলো লিখে রাখলেই চলবে না,
এই ঘটনাগুলোর সাথে তোমার যে আরো চিন্তা, এটা যেটা যেরকম হচ্ছে ঠিক এরকমই বর্ণনাই দিয়ে যাবে না, এই বর্ণনার পাশাপাশি এটা এরকম হতে পারতো, এটা এরকম না হয়ে ওরকম হতে পারতো। এখন তুমি একটি, যেমন আমাদের সিওফেলের মাঠের পয়লা বৈশাখের মেলায় তুমি গেলে, মেলায় গিয়ে দেখলে কেবল দোকানগুলোই আছে, বিক্রি হচ্ছে, কি তোমার কাছে মনে হতে পারে যে বৈশাখী মেলার একটা অংশ হচ্ছে, যেরকম ঢাকায় যেরকম বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই মেলার মাঠে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেত, তাহলে অনুষ্ঠানটা আরো আরো সুন্দর হতো। আমাদের যে সংস্কৃতি, বাঙালির সংস্কৃতির বিকাশের জন্য যে বিষয়গুলো, মেলাটা যেন একটা শুধু মানে বাণিজ্যই হচ্ছে, ব্যবসায়ী হচ্ছে, দোকানে কেনা বেটাটাই বড় কথা, কিন্তু বাঙালির যে মূল ঐতিহ্য সেই বিষয়গুলো এখানে যেন উঠে আসছে না। এরকম যে তোমার চিন্তা, যদি এই বিষয়টি তোমার মনে হয়, আবার তোমার যদি মনে হয় না এখানে এগুলো না থেকে আরো কিছু থাকতে পারতো, হ্যাঁ, তো সেই বিষয়গুলো তুমি তোমার মতো করেই তুমি সেখানে তুলে আনবে, কেমন? তো আবার মেলা যদি আর কোনো বিষয় মনে হয় যে না তোমার এটা এটা থাকা আমার সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, এই বিষয়টি থাকা উচিত নয়, সে কথাও তুমি বলবে। অর্থাৎ দিনলিপিতে, ওই দিনের দিনলিপিতে যে যে বিষয়গুলো থাকা দরকার, সে বিষয়গুলোই তুমি তোমার মতো করে একটা হচ্ছে ঘটনা বর্ণনা করবে, এবং আরো কি কি থাকতে পারতো, আরো কি কি হতে পারতো, সেই কথাগুলোকেও আমাদের এই বর্ণনার মধ্যে তুলে আনতে হবে। আর সবশেষে সেই দিনলিপির সেই দিনের স্মরণীয় কিছু ঘটনা সেটা মনে থাকবে, বা এই বিষয়গুলো দিয়ে আমরা এই দিনলিপিটিকে শেষ করব। এবং সবক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের নম্বর হচ্ছে 10 নম্বর, এবং লিখতে হবে আমাদের সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে। তাহলে দিনলিপির মধ্যে আসতে পারে, একটু লিখে রাখো, একটা হচ্ছে কলেজের প্রথম দিন, পয়লা বৈশাখের দিনলিপি, ইংরেজি নববর্ষের দিনের দিনলিপি, অথবা কোনো একটি মেলায়, মেলাটা অভিজ্ঞতায় চলে যাবে, এই এই কয়েকটি দিনলিপি, বা পয়লা 21শে ফেব্রুয়ারির দিনলিপি, অথবা স্বাধীনতা দিবসের দিনলিপি, বিজয় দিবসের দিনলিপি, এই কয়েকটি দিনলিপি শিখলেই আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনলিপিগুলো কমন পড়ে যাবে। আচ্ছা, এটা গেল দিনলিপির বিষয়। এর পরের বিষয় হচ্ছে, তাহলে অভিজ্ঞতা অথবা দিনলিপি এই দুটো থেকে একটা পরীক্ষায় আসবে, এবং একটা লিখলেই হয়। কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু 4টি বিষয়, অর্থাৎ এই দুটো থেকে একটি আসবে, এই দুটো থেকে একটি আসবে, আমাদের সবগুলো একটু করে শিখতে হবে। আমরা আগে বলছি যে অভিজ্ঞতা শিখলাম, দিনলিপি শিখলাম, কিন্তু এমন একটা দিনলিপি দেয়া হলো সেই দিন সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে ওই দিনলিপিটা আমি লিখতে পারবো না। বা অভিজ্ঞতা বর্ণনা, এমন একটা জায়গার অভিজ্ঞতা বর্ণনার কথা বলা হলো, সেই জায়গায় আমি জীবনে যাইনি এবং এটা আমি বইও পড়িনি, তখন আমার জানা জিনিসটা আমার কাছে কঠিন হয়ে যাবে। এই জন্য আমাকে 4টি বিষয় পড়তে হবে। এবার হচ্ছে ভাষণ। স্যার দিনলিপিটা স্যার কয় পৃষ্ঠা লিখতে হবে স্যার? দিনলিপির পৃষ্ঠা নম্বর হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। যতটুকু লেখা যায় কতটুকু লিখতে পারো? ওকে 20 স্যার। মিনিট সময়ের মধ্যে তুমি কতটুকু লিখতে পারো? এখন কেউ 1 পৃষ্ঠা লিখেও 10-এর মধ্যে 8 পেতে পারে, কেউ 3 পৃষ্ঠা লিখেও 10-এর মধ্যে 4 পেতে পারে। পৃষ্ঠা বিষয় নয়, বিষয় হচ্ছে জ্ঞানের মূল কথা হচ্ছে নো thyself, নিজেকে জানো। আমি কতটুকু লিখতে পারি, আমার হাতের লেখা কতটুকু, আমার হাতের লেখার আকৃতি কতটুকু, এই আকৃতির উপর, অর্থাৎ আমি 20 মিনিটে কতটুকু লিখতে পারি। 10 মার্কের জন্য 20 মিনিট, সময় হচ্ছে 20 মিনিট, পৃষ্ঠা নয়, সময় হচ্ছে 20 মিনিট। আমাকে ফুল আনসার করতে হবে। 20 মিনিট সময়ে আমি যতটুকু লিখতে পারি আমি ততটুকু নোট তৈরি করব। হ্যাঁ, বাসায় লিখতে গেলে স্পিড একটু কম হয়, বাসায় তো তুমি 25 মিনিটে যতটুকু লিখতে পারো সেটা লিখতে পারো, সেটাই পরীক্ষার হলে গিয়ে কি 20 মিনিটে আমরা লিখতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা যাই পরবর্তী বিষয়, ভাষণ এবং প্রতিবেদন। ভাষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো যে আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পৃথিবীর গুরুত্বপূর্ণ দলিলগুলোর মধ্যে একটি। তো ভাষণ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কোনো ব্যক্তিকে যে কোনো পরিবেশে হঠাৎ করে ভাষণ দিতে হতে পারে। অনেকের পক্ষে কিন্তু ভাষণ দেওয়া অনেক কঠিন। অনেক বিখ্যাত ব্যক্তি আমি দেখেছি যারা সামনে স্ক্রিপ্ট লেখে দেখে দেখে পড়ার চেষ্টা করেন। আবার অনেক সময় দেখেছি যে এই দেখে দেখে পড়ার থেকেও অনেক সময় না দেখে, আমাদের সাবেক এমডি দেখতাম যে অনেক সময় দেখে দেখে পড়তেন। তো এক ভাষণে আমি বললাম, স্যার আজকে দেখে পড়বেন না। দেখা গেল যে ওই দিনের ভাষণটাই তার সবচেয়ে সুন্দর ভাষণ হয়েছিল। তো সুতরাং আমরা দেখে দেখে ভাষণ পাঠ করব না। ভাষণ আমরা বাসায় লিখবো, হ্যাঁ, তার মানে এই নয় যে ভাষণ আমরা প্রস্তুত করব না। ভাষণ আমরা বাসায় লিখে প্রস্তুত করব এবং আয়নার সামনে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার অভ্যাসও তৈরি করব।
এবং পরীক্ষার পাশের জন্য নয় শুধু, আমরা বিভিন্ন জায়গায় যখন ভাষণ দিতে গেলে প্রথমত যে সমস্যা হয় নবীন ভাষকদের বা যারা ভাষণ দেন তাদের, যে দর্শকের দিকে তাকিয়ে হঠাৎ করে কারো চোখে চোখে চোখ পড়ে যায়, এবার আর চোখটা ফেরানো যায় না, যে কারণে ওই এরপরে আর কথা আসতেছে না। সেক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে যে দর্শকের দিকে না তাকিয়ে দর্শকের একটু উপর দিকে তাকাতে হবে, দর্শকের মাথার উপর দিকে পেছন দিকে তাকিয়ে তোমাকে ভাষণের কথাগুলো বলে দিতে হবে। এবং আমি এমনও দেখি যে অনেক শিক্ষক অনেক বড় বড় ক্লাসরুমে 250-300 ছাত্রের ক্লাসরুমে তিনি লেকচার দিয়ে যান, কিন্তু যখন ভাষণ দিতে বলা হয় আর কম ছাত্র থাকে তখন তিনি ভাষণ দিতে পারতেন না। এটা হচ্ছে একটি ভীতির কাজ, ভীতিকর বিষয় হয়ে ওঠে তাদের জন্য। তো এই ভীতি দূর করার জন্য আমাদের বাসায় প্রথমত ভাষণটা লিখতে হবে, লিখে একটু পড়তে হবে, পড়ে এই ভাষণগুলো দিতে হবে। আমরা জানি যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কোনো লিখিত ভাষণ ছিল না। তার মানে এই নয় যে তার কাছে কোনো লিখিত ভাষণ আসেনি, তার কাছে অনেকেই অনেক রকম করে লিখিত ভাষণ দিয়েছিলেন। ছাত্রলীগের ছেলেরা তাদের মতো করে একটি ভাষণ লিখে দিয়েছিল, আওয়ামী লীগের বিভিন্ন জন, বামপন্থী যারা আওয়ামী লীগের মধ্যে যারা বামপন্থী তারা একরকম করে ভাষণ লিখে দিয়েছেন, ডানপন্থী যারা তারা একরকম করে ভাষণ লিখে দিয়েছেন, আবার যুবলীগ তাদের মতো করে একটি ভাষণ লিখে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের মতো করে একটি লিখে দিয়েছে। এগুলোতে বঙ্গবন্ধু একটু চোখ বুলিয়েছেন, কিন্তু যখন ভাষণ দিতে গেলেন তিনি তখন তার মতো করে ভাষণ দিলেন, শুরু করলেন ভাইয়েরা আমার বলেন, কেমন, এবং ভাষণের মধ্যে যে বাক্যগুলো ব্যবহার করলেন, একটু আঞ্চলিক শব্দ ব্যবহার করলেন, একটু কাব্যিক শব্দগুলো ব্যবহার করলেন, এবং পরে এমন ভাবে ভাষণটা দিলেন যে ভাষণটাকে কেন্দ্র করে পাকিস্তানের কারাগারে তাকে আটকে রেখে তার তার যে সেলের সামনে কবর পুড়ে তাকে বিচার করতে গিয়ে দেখা হলো যে ভাষণের মধ্যে একটি লাইনও খুঁজে পাওয়া যায় না যেখানে তিনি দেশকে পৃথক করার কথা বলেছেন, যুদ্ধের মাধ্যমে দেশকে আলাদা করার কথা বলেছেন। কিন্তু বাঙালি দেখলো প্রতিটি লাইনেই সে কথা আছে, ওখানে তিনি একবারও পূর্ব পাকিস্তান বলেননি, বলেছেন বাংলা, বাংলাদেশ, বাংলার মানুষ, বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম শব্দটা ব্যবহার করলেন, যেটা তার বিপক্ষ রাজনৈতিক দলের মুখপত্র, বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান বিপক্ষ সেই সময়ের রাজনৈতিক দলের মুখপত্র পত্রিকার নাম, সেই লাইনটি তিনি ব্যবহার করলেন কিন্তু আরেকটি অর্থে। এবং মুক্তিযুদ্ধের কথা বললেন, স্বাধীনতার কথা বললেন, এবং তিনি বললেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, দেখা গেল যে ঠিকই তাকে 25শে মার্চ কালো রাতে বন্দি করা হলো। এই যে বিষয়, তাহলে আমরা এই ভাষণগুলো পড়বো। তোমরা জানো যে বঙ্গবন্ধুর শত ভাষণ নামেও একটি বই আছে, আবার প্রচুর বই আছে ভাষণের উপর, বিভিন্ন জনের ভাষণের উপর। আব্দুল্লাহ আবু সাঈদের বিভিন্ন বক্তৃতার উপর ইউটিউবে তোমরা সার্চ করলে আব্দুল্লাহ আবু সাঈদের বক্তৃতা পাবে, সেগুলো তোমরা একটু দেখতে পারো। পরীক্ষা পাশের জন্য নয়, ব্যক্তি জীবনে এগুলো কাজে লাগানোর জন্য। তারপর আমরা পরীক্ষার জন্য শিখবো, কিছু ভাষণ আসবে যে তোমার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিদায় উপলক্ষে একটি ভাষণ প্রস্তুত করো, নবীন ছাত্রদের নবীন বরণ উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। আরেকটি হচ্ছে, আর ভাষণের মধ্যে আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে ভাষণটা কে দিচ্ছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি নাকি সভাপতি। এবং ভাষণের সময় প্রথমে অ্যাড্রেসিং করতে হবে যে যে বিষয়ের উপর ভাষণ হবে, যেমন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাতে হবে। এবং এই ভাষণ দিতে গিয়ে যে বিষয়গুলো, যে ভুলগুলো আমরা অনেকেই করি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই দেশ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ দেশ, যদিও রাষ্ট্রধর্ম আনা হয়েছে, কিন্তু আমাদের দেশের মূল যে চেতনা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সুতরাং এই ভাষণের মধ্যে ধর্মীয় বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করব। এক, সব শেষে সবাইকে ধন্যবাদ জানাবো, এই দুটো বিষয়কে খেয়াল রেখে আমাদের মূল বিষয়ের উপর ভাষণটা তৈরি করতে হবে। এবং এখানেও একই কথা, ভাষণের মধ্যে তাহলে প্রথমে থাকবে অ্যাড্রেসিং, শেষে থাকবে ধন্যবাদ জ্ঞাপন, এবং মাঝখানে যে বিষয়ের উপর বলবে সেই বিষয়ের উপর তুমি 20 মিনিটে যতটুকু বলতে পারো, 20 মিনিটে যতটুকু লিখতে পারো ততটুকু লম্বা করেই ভাষণ তৈরি করবে। এবং ভাষণে মাঝখানে অনেকে আ ও এরকম শব্দ ব্যবহার করেন, এগুলো পরিহার করবে। তারপর অনেকে আবার বলে যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তারপর দীর্ঘায়িত করতেই থাকেন। এই কাজগুলো যেন না হয়, কেমন, এই না করে আমরা আমাদের ভাষণগুলো আমরা প্রস্তুত করব। তাহলে ভাষণের বিষয় হচ্ছে জাতীয় কোনো দিবস উপলক্ষে ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ভাষণ, কলেজের বিদায় সংবর্ধনা উপলক্ষে ভাষণ, কলেজে নবীন বরণ উপলক্ষে ভাষণ, আবার পয়লা বৈশাখের মেলা উপলক্ষে ভাষণ, কোনো একটি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ, কোনো একটি তোমার এলাকায় একটি গ্রন্থাগার উদ্বোধন উপলক্ষে ভাষণ। তাহলে ওই যে বিষয়ের উপর ভাষণ হবে সেই বিষয় সম্পর্কে আমরা কিছু কথাগুলো আমরা বলবো, সেই কথাগুলো আমরা ওখানে উপস্থাপন করব। এটা হচ্ছে ভাষণের মূল কথা, কেমন? তাহলে আমরা জানলাম
ভাষণ লিখতে গেলে আমরা লিখবো যে প্রশ্নে দেয়া থাকবে, এখানে আরেকটি বিষয় দেয়া থাকে যে প্রশ্নের বিভিন্ন শিরোনাম দেয়া থাকে। জাতীয় মুক্তি আমাদের লক্ষ্য শীর্ষক আলোচনা সভার ভাষণ, বই পড়ি আলোকিত হই শীর্ষক আলোচনা সভার ভাষণ। তখন আমরা বলবো বই পড়ি আলোকিত হই শীর্ষক আলোচনা সভার মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে অভিবাদন জানিয়ে, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তারপর আমরা বক্তব্যে চলে যাব। বই পড়ার যদি হয় তাহলে বই পড়া কেন প্রয়োজন, বই পড়ে কি হয়, এই বই পড়া সম্পর্কে যদি আমার কোনো কবিতাটা জানা থাকে আমি একটু কবিতার দু একটি লাইন দিতে পারি। বই পড়া সম্পর্কে আমার কোনো একটি গল্প যদি জানা থাকে তাহলে সেই গল্পের কথাগুলো বলতে পারি। সৈয়দ মুস্তফা আলীর বই পড়া প্রবন্ধ থেকে যদি কোনো উদ্ধৃতি আমার জানা থাকে সেই উদ্ধৃতিগুলো দিতে পারি। তারপর সবাই আমাদের দেশের সকল মানুষ কিতাবী হবে, বইমুখী হবে, সেই কথাগুলো বলে সেই আশাবাদ ব্যক্ত করে সেই বই পড়া অনুষ্ঠানে ভাষণে বক্তব্য আমরা শেষ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে। এটা হচ্ছে কি ভাষণ সম্পর্কিত আলোচনা। এবার আমরা যাব প্রতিবেদন সম্পর্কিত আলোচনায়। এবার আমরা যাচ্ছি প্রতিবেদন। প্রতিবেদন সম্পর্কিত আলোচনায় আমাদের প্রথমেই বলে নিতে হবে প্রতিবেদন আমাদের ইংরেজিতেও আছে রিপোর্ট রাইটিং। প্রতিবেদন মানে হচ্ছে রিপোর্ট। এবার রিপোর্ট বা প্রতিবেদন হচ্ছে দুই প্রকার। প্রতিবেদন দুই প্রকার, একটু লিখে নাও। প্রতিবেদন দুই প্রকার, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে সংবাদ। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তোমরা জানো যে এখন মিডিয়া সংবাদ বা মিডিয়া প্রতিবেদন, যেটা মিডিয়া প্রতিবেদন এর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। এখন আমরা যে কোনো বিষয়ে জেনে আমরা যে কোনো বিষয় সম্পর্কে আমরা ফেসবুকে একটি প্রতিবেদন তৈরি করতে পারি, এবং দেখা গেছে যে এরকম অনেক প্রতিবেদন এত গুরুত্বপূর্ণ হয় যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন থেকেও ফেসবুকে একটি প্রতিবেদন এত গুরুত্বপূর্ণ হয় যে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য হয়। যেমন তোমরা জানো কিছুদিন আগে একজন টিএনও ওর সাথে আওয়ামী লীগের বিরোধের কারণে টিএনও যে বঙ্গবন্ধুর জাতীয় বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি দিয়ে একটি চিঠি ছাপিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর ছবিকে বিকৃত করা হয়েছে এই অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়। এই বিষয়টি যখন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় গুরুত্বপূর্ণভাবে সবাই তুলে ধরলো, তখন দেখা গেল যে এই টিএনও তার এলাকার স্কুলগুলোতে যে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় যে ছবি ফার্স্ট হয়েছিল ওরকম এক শিশু শিক্ষার্থীর ছবিকে তিনি চিঠিতে ব্যবহার করেছেন। এটা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, তার এটা ইতিবাচক দিক, অথচ এটা দিয়ে তাকে উল্টো নির্যাতন করা হচ্ছে, বন্দী করা হচ্ছে। এই সংবাদ যখন প্রচারিত হয়ে গেল, এটা তখন এই সংবাদ প্রতিবেদনটা হয়ে উঠলো গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রীর তদন্তে তাকে মুক্ত করা হয় এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এটার জন্য জবাবদিহি করতে হয়। তাহলে প্রতিবেদন কি কারণে গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য নয়, আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ের উপর আমরা প্রতিবেদন তৈরি করতে পারবো বা রিপোর্ট তৈরি করতে পারবো। এখন রিপোর্ট দুই রকম, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে সংবাদ। তোমাদের এসএসসি পর্যায়ে প্রতিবেদন লেখা ছিল, ওখানে দুটো প্রতিবেদন আসতো, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এখানে কিন্তু নির্দিষ্ট করে দেয়া নেই কোনটা আসবে, অর্থাৎ আমাদের দুটোই শিখতে হবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এটাকে সংবাদ প্রতিবেদন আকারে লিখি। কারণ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গেলে যে সমস্যাগুলো হয়, যে প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী তার কোন পদ এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা কে, কার কাছে তিনি প্রতিবেদন লিখবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কনফিউশন তৈরি হয়। পরীক্ষার হলে একটা টেনশন কাজ করে, কখন সময় শেষ হয়ে যাচ্ছে, কখন হচ্ছে, পারবো তো, আবার রেজাল্ট ভালো হবে তো, এই পরীক্ষা দিয়ে আমি পরবর্তীতে চান্স পাবো তো ভালো জায়গায়, এরকম নানা চাপের কারণে অনেক সময় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গিয়ে আমরা ভুল করে ফেলি। তবু আমাদের এটা শিখতে হবে এবং সংবাদ প্রতিবেদন শিখতে হবে। সংবাদ প্রতিবেদন যাওয়ার আগে আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যাচ্ছি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে প্রথমত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে একটি চিঠি দেবেন যে এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করুন। এখন প্রতিবেদন তৈরি করার জন্য তাহলে তিনি কি করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর, এখন মনে করো যে আমি বললাম যে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো,
কলেজ গ্রন্থাগার, কলেজ গ্রন্থাগার, কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন। এখন এই প্রতিবেদনটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সংবাদ হতে পারে। আমি দুটো দিয়ে বুঝাচ্ছি আবার, তাহলে তোমাদের কাছে সহজ হবে। কলেজ গ্রন্থাগারের উপর যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়, তাইলে এই প্রতিবেদন লিখবেন একজন কলেজের প্রভাষক অথবা সহকারী অধ্যাপক অথবা গ্রন্থাগারিক। আচ্ছা, মনে করো যে আমাকেই বলা হলো যে প্রতিবেদন তৈরি করার জন্য, তাহলে আমাকে প্রতিবেদন তৈরি করার জন্য অধ্যক্ষ মহোদয় একটি চিঠি দেবেন। তো আমি লিখব বরাবর অধ্যক্ষ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিচে বরাবর অধ্যক্ষ, হ্যাঁ, তারপর নিলাম একটি কলেজের নাম। অবশ্যই কলেজের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা নিজের কলেজের নাম নেব না, হ্যাঁ, কোন কলেজ, হ্যাঁ, বা এমসি কলেজ সিলেট বা নটরডেম কলেজ ঢাকা, বরাবর অধ্যক্ষ নটরডেম কলেজ ঢাকা। বিষয় কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। তার নিচে লিখব জনাব আপনার প্রেরিত পত্র সূত্র নং দিয়েও কলেজের নামের একটা শব্দ দিব, নটরডেম 2020 বা আরেকটা শব্দ, আরেকটা বর্ণ, কেমন দিয়ে অধ্যক্ষ বা একটা শব্দ বর্ণ বা দুই একটা নাম্বার, যে কোনো একটা দিব। আমরা একটা নাম্বার দেওয়া থাকে, একটা ফাইলের নাম্বার দেওয়া থাকে, এবং তারিখ এত অনুযায়ী, তারিখ দিয়ে তারিখ অনুযায়ী আদিষ্ট হয়ে নিম্নে কলেজ গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন পেশ করছি। এবার আমি বলবো যে আমাদের এই কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, কলেজ গ্রন্থাগারে কটি রুম আছে, হ্যাঁ, কটি চেয়ার আছে, কটি টেবিল আছে, কটি আলমিরা আছে, কেমন, কটি বই আছে, কলেজ গ্রন্থাগার কবে প্রতিষ্ঠিত হয়েছে, লাইব্রেরি আছে কিনা, অ্যাটেন্ডেন্স আছে কিনা, এই বিষয়গুলো। এবার এই কলেজ গ্রন্থাগারে কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলো তুলে ধরবো। তারপর এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমার কি কি করতে হতে পারে, কি কিনতে হবে, আলমিরা কিনতে হবে নাকি কি কিনতে হবে, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। তুলে ধরে এটা সুপারিশ করব, সুপারিশ করে বিনীত আমার পদবি দিয়ে আমি কলেজ গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন আমি শেষ করব। যদি এই প্রতিবেদন হয় সংবাদ প্রতিবেদন, এটাকে আমরা সংবাদ প্রতিবেদনের আকারে লিখতে পারি। তাইলে আমরা লিখবো দুই রকম হয়, সংবাদ প্রতিবেদন দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রশংসা করে, একটা হচ্ছে নিন্দা করে। আমরা লিখলাম যে নটরডেম কলেজ গ্রন্থাগার একটি আদর্শ গ্রন্থাগার, একটা শিরোনাম, প্রথমে দিব একটা শিরোনাম, নটরডেম কলেজ গ্রন্থাগার একটি আদর্শ গ্রন্থাগার। অথবা ঠিক বিপরীতটা দিতে পারবো যে নটরডেম কলেজ গ্রন্থাগার নামেই গ্রন্থাগার, মানে কিছু নেই ওটা বলা সহজ। তারপর নিজস্ব প্রতিবেদন বা কলেজ প্রতিবেদন, একটা তারিখ, তারপর বললাম যে নটরডেম কলেজের এই পাশে এইদিকে গ্রন্থাগার আছে, কিন্তু এই গ্রন্থাগারে নানা সমস্যায় জর্জরিত, বই আছে, বইয়ের ভিতরে পাতাগুলো কাটা পাওয়া যায়, প্রয়োজনীয় বই পাওয়া যায় না, কয়েক বছর থেকে বই কেনা হয় না, এরকম যে নানা সমস্যাগুলো তুলে ধরবো। তারপরে এই বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কলেজের ছাত্রদের সাথে কথা বলে জানা যায় এই কারণে এই সমস্যা হয়, এটা খোলা থাকে না বা এখানে অ্যাটেন্ডেন্স থাকে না। তারপর এই বিষয়ে কথা বলার জন্য কলেজ অধ্যক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি, অথবা তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি বা মিডিয়ার সাথে তিনি কথা বলতে রাজি হননি। তবে ওই ছাত্রদের সাথে আলাপ করে জানা যায় যে এই কাজগুলো করলে এই কলেজ গ্রন্থাগারকে একটি চমৎকার গ্রন্থাগারে রূপান্তর করা সম্ভব, কলেজ গ্রন্থাগারকে একটি আদর্শ গ্রন্থাগারে রূপান্তর করা সম্ভব, গ্রন্থাগারে এই সমস্যাগুলো দূর করা সম্ভব। এটা হচ্ছে কলেজ গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন। এবং প্রতিবেদনের বিষয়গুলোর মধ্যে আসতে পারে তোমার একটি সড়ক দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর একটি প্রতিবেদন, কেমন, আবার হতে পারে যে কোনো এক জায়গায় শিক্ষার্থীদের উৎপাত। এই সংবাদ প্রতিবেদন আর চিঠিপত্র পাতার চিঠি দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করবে। চিঠিপত্র পাতায় চিঠিতে আমরা এই সমস্যাগুলোর সমাধান চেয়ে আবেদন করছি, আর সংবাদ প্রতিবেদন একজন সাংবাদিক নিরপেক্ষভাবে তার সমস্যাগুলো তুলে ধরবেন, তিনি কারো কাছে তিনি আবেদন জানাবেন না। সংবাদ পড়ে মানুষ সচেতন হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংবাদগুলো জানবে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, একটি হচ্ছে 8 নম্বর প্রশ্নে, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের 8 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। 8 নম্বর প্রশ্নে প্রথমে থাকবে অভিজ্ঞতা বর্ণনা অথবা দিনলিপি, এই দুটো থেকে একটা, এবং ভাষণ এবং প্রতিবেদন, এই দুটো থেকে, এই চারটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে এবং এই চারটি বিষয়ই আমাদের শিখতে হবে।
তো এই ক্লাসটা আমরা এখানে এই ক্লাসটা আবার রেকর্ড করে আমরা আবার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তোমরা ওখান থেকে দেখবে এবং কোনো সমস্যা হলে ফেসবুকে আমাদের যে কলেজের যে পেজ আছে সেই পেজে তোমরা কমেন্ট করে অথবা মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো। আর তোমাদের ক্লাসে আমার মোবাইল নাম্বার, প্রথম ক্লাসে আমার মোবাইল নাম্বার এবং ইয়ে দেওয়া ছিল, সেখান থেকেও তোমরা আমাদের সাথে কথা বলো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আগামীকালকে আমরা 9 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। শুভেচ্ছা সবাইকে।